তৃণমূলের শাসনে শুধুই বাংলার সম্পদ চুরি। নদীর চর, মাটি, বালি, পাথর, কয়লা, সোনার বাংলা লুটে নেতাদের পকেট ভারী। গত 15 বছরে রাজ্যের কোষাগারে ঘাটতি, বারবার কেন্দ্রের কাছে টাকা চাইতেন মমতা। লুঠতরাজ, ধামাচাপায় বঞ্চনার কাঁদুনি। সোনার বাংলা লুটে ভরেছে তৃণমূলের ভান্ডার। নিউজরুম থেকে সরাসরি কমলিকা আছে আমার সঙ্গে। কমলিকা, এই রাজকোষে যে টাকা ঢোকার কথা সেই টাকা ঢুকতো না, চলে যেত নেতাদের পকেটে। একটু আঁচ করার চেষ্টা করি আমরা, পরিমাণটা কত? দেখো অতনু, সব থেকে বড় কথা হচ্ছে যে এই কথাটা বলতে যাওয়ার আগে আমার দুটো জিনিস মনে পড়ছে এবং সেই জিনিসটা আমাদের যারা দর্শক তাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। কি, স্বপন দাশগুপ্ত এবার যখন তিনি ক্যাগ রিপোর্ট অর্থাৎ আমফান আর কোভিড নিয়ে ক্যাগ রিপোর্ট তিনি যখন যেটা এতদিন ধরে দেখাই যাচ্ছিল না, অর্থাৎ পেশই করা হয়নি ক্যাগ রিপোর্ট, সেই রিপোর্ট যখন তিনি টেবিল করলেন, তিনি কি বললেন যে এই ক্যাগ রিপোর্টের মধ্যে এমন কিছু বিষয় আছে যেটা জানতে পারলে মানুষ জানতে পারবে যে কেন রাজস্বর এই অবস্থা, কেন এখানে এত ধার দেনা। আরেকটা কথা মনে পড়লো এই কথাটা বলার সময়, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কি বলতেন? তিনি সব সময়ই বলতেন যে ভাড়ে মা ভবানী, কিছুই নেই, কোনো কিছুই নেই, কেন্দ্র সরকার কোনো কিছুই দিচ্ছে না এবং সমস্তটাই কেন্দ্র সরকারের দায় কোনো টাকা না দেওয়ায়। কিন্তু আসল গল্পটা কোথায়? এই যে যখন এই রেড চলছে সিন্ডিকেট রাজের উপর, এরকমভাবে পালা বদলের পর আমরা দেখছি সরকার খুব একেবারে কঠিন হাতে এটাকে দমন করার চেষ্টা করছে, তখন আমরা লোকজনের সঙ্গে কথা বলা শুরু করলাম। কারণ এই বালি, কয়লা, এইসব শুনলেই না এটা সিন্ডিকেট রাজ, বালি কয়লা থেকে প্রচুর টাকা ওঠে, এই জিনিসটা তো আছে। এবং বালি কয়লা এইসবের টাকায়, খাদান এইসবের টাকায় নাকি অট্টালিকা হয়েছে সব বীরভূম, বর্ধমান, এই সমস্ত জায়গায়। আসল গল্পটা কি? আসল গল্পটা হচ্ছে রাজস্ব। সেই রাজস্ব, এই সোনার বাংলাকে একেবারে যারা লুটে পুটে নিচ্ছিল, তারা কিভাবে লুটছিল? তারা আসলে সরকারের ঘরে যে টাকাটা যাওয়ার কথা সেটা তারা নিজেদের পকেটে ঢোকাচ্ছিল। আমরা কথা বলছিলাম বিভিন্ন লোকের সঙ্গে, বিভিন্ন আমাদের সূত্রের সঙ্গে, প্রশাসনিক সূত্রের সঙ্গেও আমরা জানতে পারলাম যে একটা বদল তো ঘটেছে। এই বদল কিন্তু অনেকগুলো জায়গায় ঘটেছে। কিরকম? এই যে বালি, যে বালি যে খাতান বলা যেতে পারে, যে স্যান্ড মাইন যেগুলো, এই জায়গা থেকে লিগালি অর্থাৎ আইনত প্রতি মাসে একটা সরকার কত টাকা পেত? আগে 2 কোটি টাকা পেত, তার বেশি নয়। কিন্তু এই বালি খাদান, পাথর খাদান, কয়লা দেখিয়ে সেখানে বড় বড় অট্টালিকা হয়ে গেছে, যেটা একটা টুলুমণ্ডলের অট্টালিকা আজকে আমরা দেখলাম। সরকার বদলের পর পূর্ব বর্ধমানের আমরা এই এক্সাম্পলটা দিচ্ছি। পূর্ব বর্ধমানে পালা বদলের আগে যেটা আমরা জানতে পারছি যে 2 কোটি আইনত সরকারের কাছে যেত রাজস্ব, কিন্তু এই পালা বদলের পর 8 কোটি যাচ্ছে প্রতি মাসে। অর্থাৎ বাদবাকি টাকাটা কিন্তু নেতার পকেটে, অর্থাৎ যারা সিন্ডিকেট করতো সেই সব নেতার পকেটে। 2, বালি যখন একটা তো বালি একেবারে নদী থেকে তোলা হয়, আরেকটা বালি স্ট্যাক করে রাখা হয়, সেই বালিরও যে একটা রাজস্ব আইনত পায় সরকার, সেটা আগে কত পেত? সেই প্রতি মাসে 2 কোটি। এখন কত পাচ্ছে? 17 কোটি। গত 2 মাসে 17 কোটি পেয়েছে, অর্থাৎ লাভ দিয়ে বাড়ছে রাজস্ব। আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ নকশালবাড়ি থেকে আমরা নদিয়া থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই জিনিসটাই দেখতে পাচ্ছি যে রাজস্ব 2 কোটি 3 কোটি এরকম আসতো, তা লাফিয়ে লাফিয়ে 17 কোটি 18 কোটি 20 কোটি যাচ্ছে, অর্থাৎ 60% ওপর এইটা লাভ দিয়ে বেড়েছে। কেন? কারণ এই সিন্ডিকেট রাজের উপর এই ধরনের, যেটা বলা যেতে পারে আমরা ইংলিশে বলা হয় কি ক্র্যাকডাউন, অর্থাৎ সিন্ডিকেট রাজের উপর যেভাবে ধরপাকড় চলছে, যেভাবে আমরা টুলু মণ্ডলকে খুঁজে বার করতে পারছি, যার এত কোটি টাকা দিয়ে যিনি তার মেয়ের বিয়ে দিয়েছিলেন, সেই টাকার উৎস কোথাও না কোথাও এইসব রাজস্ব ফাঁকি দিয়ে, অর্থাৎ সোনার বাংলাকে, এই যে সোনার বাংলাকে নিজেদের পকেটে, অর্থাৎ সেই সোনা যে নিজেদের পকেটে এনে 15 কেজির করে এত বড় বড় বলা যেতে পারে সোনার বাট পাওয়া গেছে, তার কিন্তু উৎস এইভাবে রাজস্ব ফাঁকি দিয়ে, চুরি করে। অথচ কমলিকা দেখো, যখন ক্ষমতায় ছিলেন
ক্ষমতায় থাকাকালীন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন তখন? 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। কদিন আগে বললো 7 টাকা দেব, বাংলায় 100 দিনের কাজে বাড়াবো। আরে টাকাই তো দিস না 3 বছর ধরে, আবার 7 টাকা বাড়াবে কি? তোমাদের 7 টাকা বাড়ানোর দরকার নেই, আমি যা দরকার আরো বেশি বাড়াবো, কিন্তু আমি এখন বলতে পারছি না। কমলিকা, আমরা দেখেছি এই বঞ্চনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। যদি নির্দিষ্টভাবে বলতে হয়, 2024-এর লোকসভা ভোটের আগে তৃণমূলের সবচেয়ে বড় ইস্যুই ছিল কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ। বঞ্চনার কথা বলছেন, কেন্দ্র টাকা দিচ্ছে না বলছেন, এদিকে যে টাকাটা রাজ্যের প্রাপ্য টাকা সেটা দিচ্ছে না কেন্দ্র, এইসব বলছেন। কিন্তু সত্যিই তো রাজ্যের মধ্যে থেকে যে টাকাটা রাজ্যের প্রাপ্য, রাজ্যের কোষাগারে যে টাকাটা ঢোকার, সেই বিপুল পরিমাণ টাকা না ঢুকে চলে যাচ্ছে সাইফন হয়ে অন্যদিকে, সেটা তারা জানতেন না? জানতেন, অবশ্যই জানতেন, এবং তারই আশেপাশের যারা লোক তাদের বিরুদ্ধেই তো অভিযোগ হচ্ছে। সুতরাং এটা খুব স্পষ্ট, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি জানতেন না এমনটা তো নয়, কিন্তু তিনি জেনে কিছু করেননি, এই অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু বারবার উঠতেই পারে। কারণ তিনি বারবার যেখানে বলছেন যে কেন্দ্র সরকার কখনো কিছু দেননি, সিএজি রিপোর্টে এখন যেটা নিউজ 80 বাংলা এক্সক্লুসিভলি আমরা যে রিপোর্ট পেয়েছি আমফানের, কোভিডের, সেখানে দেখা যাচ্ছে সমস্ত জায়গায় কিভাবে মানুষের টাকা, সরকারের টাকা বিভিন্ন নেতা, বিভিন্ন সিন্ডিকেট, বিভিন্নভাবে সিন্ডিকেট করে তাদের পকেটে গেছে। সুতরাং যেখানে সরকার দেখতে পাচ্ছে যে যেখানে আমি 17 কোটি, শুধু সরকারটা বদলেছে, যেটা 2 কোটি পেত পূর্ব বর্ধমান সেটা হয়েছে 17 কোটি, যেটা 2 কোটি পেত এই পূর্ব বর্ধমান সেটা হয়ে গেছে 8 কোটি। অর্থাৎ সরকারের সদিচ্ছার প্রয়োজনীয়তা ছিল, কারণ সরকার জানে না এমনটা তো হতে পারে না। আর এই যে কেন্দ্র সরকার দিচ্ছে না এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের বিরুদ্ধে, সেটা হচ্ছে একেবারেই বলা যেতে পারে রাজনীতি করার জন্য, দেখানো যে আমি কিছু পাচ্ছি না। এদিকে যে রাজস্ব আদায় করার যে রাস্তাটা, সেই রাস্তায় তো নেতারা লুটেপুটে খাচ্ছে, সেখানে তো কোনো আটকানোর কোনো রকম আমরা দিশা তখন দেখতে পাইনি, কোনো রকম চেষ্টা আমরা দেখতে পাইনি। এখন দেখা যাচ্ছে, এবং সেটা একেবারে ডেটায় যে পরিসংখ্যান আমি বললাম, 2 কোটি থেকে 17 কোটি, 2 কোটি থেকে 8 কোটি, এটা তো পরিসংখ্যান বলছে, আর এটা সরকারি পরিসংখ্যান। এটা খুব স্পষ্ট যে বারবার এই জিনিসটা দেখানো হতো রাজনীতির জন্য। আর আবারও বলছি, স্বপন দাশগুপ্ত তিনি যখন ক্যাগ রিপোর্ট পেশ করলেন, এবার টেবিল করলেন, তিনি এই কথাটা কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ রাজস্ব, অর্থনৈতিক অবস্থা, সরকারের টাকা, সেই টাকা এই সব নানান রকম যাদের বিরুদ্ধে টুলু, জাহাঙ্গীর, এই যে বিভিন্ন রকমের যারা দাদা রয়েছে বিভিন্ন জায়গায়, তাদের ঘাড়ে এসে পড়তে, এবং তার কোথাও না কোথাও কলকাতাতে তো ছিলই। ঠিকই কমলিকা, কারণ সেই ইঙ্গিত মিলেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় যে বক্তব্য, তার সেই বক্তব্য থেকে স্পষ্টভাবে বলতে গেলে 8 কোটির মধ্যে থেকে 2 কোটি ঢুকতো, অন্তত এখনকার হিসেব বলছে 8 কোটির মধ্যে থেকে 2 কোটি ঢুকতো কোষাগারে, বাকি 6 কোটি হাওয়ায় উড়ে যেত না। বালি কয়লার টাকা ক্যামাক স্ট্রিট হয়ে দুবাইয়ে বিধানসভায় আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। 4,38,000 কোটি টাকার বাজেট বলছিলেন আসবে কোথা থেকে? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন। আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে दुबई। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है।